হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে। আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বেরিয়ে যান ঘর থেকে, আমার কিচ্ছু ভালো লাগছে না, প্লিজ গেট লস্ট। চিৎকার শুনে কেঁপে উঠলাম আমি। দ্রুত পায়ে ভয়ে ঘর ত্যাগ করলাম। সে ততক্ষণে ফুলে মোড়ানো বিছানা তছনছ করেছে। ছোট মেয়েটা ভয়ে জ্বরসর হয়ে ঘরের এক কোণে বসে রইল। আমি ঘর হতে বেরিয়ে দরজার ওপাশে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। বুকটা ক্রমশ দুঃখে দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মিনিট তিনেক পেরোতেই হঠাৎ সুরের আগমন হল। তিনি বড্ড বেদনা নিয়ে আমাকে বললেন, আমিই হয়তো তোমার জীবন নষ্ট করলাম মা। ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে শরণকে বিয়ে করালাম, কিন্তু ও আটকে গেলেন মাঝপথে। আমি অধমস্তকে তখন দাঁড়িয়ে দুফোঁটা অশ্রু ঝরানো ছাড়া কিছুই করতে পারলাম না। আমার তো বয়স হচ্ছে, আমার একটা মেয়ের দরকার ছিল। তোমাকে আমার মেয়ে করে এনে হয়তো তোমার জীবন নষ্ট করলাম, ক্ষমা করে দিও। বৃদ্ধ মানুষটার এমন কথা শুনে আমি হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলাম। মুখে হাত চাপা দিলাম তৎক্ষণাৎ। ভাঙা গলায় কিছু বলতে চেয়েও আমি পারলাম না। রাতটা নির্ঘুম কাটিয়ে দিলাম। আর দিনটা শুরু হলো অবহেলা নিয়ে। আত্মীয় স্বজন 2-4 জন যারা ছিল তারা দ্রুতই যেন বাড়িছাড়া হলো। চাচা চাচি বিয়ে দিয়েই যেন বেঁচে গেছে। ফের আর একটাবারও খোঁজ নেওয়ার কথা হয়তো ভাবেনি। চাচাতো বোনটা শুধু একবার ফোন করেছিল। সকালের নাস্তা করছিল সে, ছোট মেয়েটা আর বাবা। আমিই নাস্তা বানিয়েছিলাম, রুটি পরোটা করেছিলাম। সে বিনা বাক্যে যেন মেঘে ঢাকা মন নিয়ে খেতে বসে। বাবা বেশ প্রশংসা করে, আর ছোট মেয়েটা বায়না ধরে সে এগুলো খাবে না, তাকে বিরিয়ানি রান্না করে দিতে হবে। উনি একটু অস্বস্তিতে পড়লেও মেয়ের জেদের কাছে হার মানে। আমি গত রাত থেকে না খাওয়া এখন অবধি, তবুও হাসি মুখে ছোট মেয়েটার আবদার পূরণ করলাম। কিন্তু সে জানি না কেন এমন করল। এক লোকমা মুখে নিয়ে থুথু করে ফেলে দিল। পুরো প্লেট উল্টে দিল মেঝেতে। আমি তার পাশেই দাঁড়িয়ে থাকায় সব পড়ল আমার পায়ের ওপর। চিৎকার করে দূরে সরে যাই। সেই মুহূর্তে সে আশ্চর্যজনকভাবে চিৎকার দিয়ে তার বাবাকে ডাকে। হুড়মুড় করে আসেন উনি। ছোঁয়া বলে দিল, বাবা, উনি আমার উপর চিল্লাপাল্লা করে। দেখো, আমাকে খেতে দিল না, ফেলে দিয়েছে বিরিয়ানি। আমি চরম অবাক হলাম। কি বলে এইটুকু বাচ্চা? অবাকতা নিয়ে যখন শরণের দিকে তাকালাম তখন সে আলগোছে শীতল চোখে দেখলেন আমাকে। অতঃপর মেয়েকে বললেন, আসো আমার সাথে। ছোঁয়া চলে গেল। যাওয়ার সময় তার বাবাকে বলল, তুমি তাকে বকলে না কেন বাবা? কোনো প্রত্যুত্তর সে পেল না। এভাবে রোজই চলতে লাগলো কিছু ঘটনা। আমি মুখ বুজে শুয়ে গেলাম। আজ 10 দিন হতে চলল। কখনো ভাবি, এমন সংসারে থাকা কি আমার জন্য সুখের? মন বলে, পূর্বের চাইতে একটু ভালো আছিস। কোথায় যাবি তুই? এখান থেকে বেরিয়ে একটা কোথাও দাঁড়ানোর মতো জায়গা তো তোর নেই। পড়ালেখাও সামান্য, মাত্র HSC পাস। আরও ভাবি বাবার কথা। একটা বাবা পেয়েছি, তার দেখভাল করে করেই ভালো সময় কাটে। বাবা আমাকে, তুই কখনো চলে যাওয়ার কথা ভাবিস না মা। তুই চলে গেলে আমাকে কে দেখভাল করবে? হুইল চেয়ারে বসে থাকা মানুষ আমি। কিছুটা হয়তো জড়িয়ে গেছি আমি এই সংসারের সাথে, কিছুটা মানিয়ে নিয়েছি সবকিছুকে। পুরোটা দিয়ে ছোঁয়ার মা হয়ে ওঠার চেষ্টায় মত্ত হয়েছি আমি। শুধু জানি না আমি ভালোবাসার চেষ্টাটা করব কিনা। তাকে ভালোবাসার কথা ভাবতেও যে আমার ভয় লাগে। কিছু কথা ছিল আপনার সাথে। হঠাৎ তার ডাকে ভাবনা ছুটে গেল আমার। পিছন ফিরে চাইলাম। সে দাঁড়িয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ, ঘামে ভেজা কপাল, সুন্দর নাক, মুখ, ঠোঁট জুড়ে ভেসে উঠেছে যেন আমাকে নিয়ে তার অবজ্ঞা। আপনার ঘরে ডাকতে পারতেন, আমি চলে যেতাম। সে আমার কথার পিঠে বলল, আমি বিজনেসের জন্য বিদেশ যাচ্ছি কাল দিন পর। ডিভোর্সের পেপার রেডি করছি, দ্রুত হয়ে যাবে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি এসে আপনাকে এই বাসা থেকে শিফট করিয়ে অন্য বাসায় পাঠিয়ে দেব। একটা ভার্সিটিতে অ্যাডমিট করিয়ে দেব।
প্লিজ একটু নিজের রাস্তা নিজে বেছে নেবেন। আমার বুকের মাঝে যেন মোচড় দিয়ে উঠল তার এমন কথা শুনে। মাঝের একটা দিন দ্রুতই চলে গেল। সময় হয়ে এলো উনার যাওয়ার। আজ বিকেলেই তার ফ্লাইট। সন্ধ্যা 7টায়। ছোঁয়াকে দেখলাম খুব কাঁদল তার বাবার গলা জড়িয়ে ধরে। প্রত্যহ তার বাবা চলে যাওয়ার পূর্বে সে চোখ ভিজিয়ে বিদায় দেয় বাবাকে। এবারও নাকি তার বোধতায় ঘটল না, তবে ঘটল এর চাইতে একটু বেশি কিছু। আচমকাই এবার ছোঁয়া জেদ তুলল সে তার বাবার সাথে যাবে। শরণ অপ্রস্তুত হয়ে পড়ল। ছোঁয়ার জেদ ক্রমে ক্রমে বাড়তেই লাগল। আমি তখন ড্রয়িং রুমে নিশ্চুপ এক প্রান্তে দাঁড়িয়ে। বাবা ছোঁয়াকে বোঝাতে গেলে শুনতে হলো, দাদু, আমি বাবার সাথে যাবই যাব। এই আন্টিকে আমার ভালো লাগে না। আমি তাকে কাছে ডাকতে চেয়েও এমন উক্তির পর আর ডাকিনি। তোষামত করতে গেলে যদি হিতে বিপরীত হয়। কেন যে কোনো এক অজ্ঞাত কারণে আদতেই আমাকে মেনে নিতে পারে না তা আমার সত্যিই অজানা। তার ছোট হৃদয় যেন ভুলেও চায় না আমাকে তার মায়ের জায়গা দিতে। ভাবনা যখন গা হচ্ছিল আমার ঠিক এমন সময় বাবা বলে ওঠে, শরণ, ছোঁয়াকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাও। খেয়ার সাথে যাক, আবার গাড়িতে করে ওরা ফিরে আসবে। কথাটা শুনেই ঈষৎ চমকে উঠেছিলাম আমি। আচমকা যখন তাকালাম শরণের দিকে তখন তারও দৃষ্টিতে আমি বাধা পড়েছিলাম। সেকেন্ড সময়ের মতো একবার চোখাচোখি তখন ছিল অবশ্যপ্রাপ্ত। মা, আমি তাহলে আসি? এয়ারপোর্টের মেইন দরজা হতে একটু দূরে দাঁড়িয়ে ছোঁয়ার উদ্দেশ্যে বলল শরণ। ছোঁয়ার মুখটাতে মন খারাপের সন্ধিগুলো গা হল। ফুটে উঠল তারা প্রায় কাঁদো কাঁদো হয়ে। শরণ মেয়ের কপালে ছোট একটা চুমু দিয়ে সম্মুখ পথ ধরল। সেখানে যদিও বা আমি উপস্থিত ছিলাম কিন্তু তা গণ্য করা হল না। আমার কোনো অস্তিত্ব সেখানে নেই এমন এক ভাবনা মনে জায়গা দিয়ে শরণ চলে গেল। আমি উন্মুক্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার পানে। এক হাতে ধরে রাখালাম ছোঁয়ার। অবশেষে বাসায় বাবুর সাথে একঝাঁক তর্ক আর বিতর্ক করে চরম অনিচ্ছা নিয়ে আমাকে এয়ারপোর্টে নিয়ে আসে শরণ। আমি যে ভীষণ ইচ্ছুক ছিলাম আসতে তেমন কিছুও না। নেহায়েত বাবার কথা আর কিছু অভ্যাসের দরুন আশা। যে মেয়ে অন্যের বাড়িতে খেয়ে পড়ে বেড়ে ওঠে তার কোনো ইচ্ছে থাকতে নেই। দীর্ঘ এক নিঃশ্বাসকে মুক্তি দিয়ে ক্ষত হৃদয় নিয়ে সামনের পথে চাইলাম। শরণ যাওয়ার পথে বারংবার চাইছে মেয়ের পানে। কেবল যেন সে দেখছে না আমাকেই, ঠিক অবহেলায় ভাসিয়ে দিচ্ছে। হঠাৎ আমার মন শুধালো আমাকে, আমি কি তার থেকে ভালোবাসা চাই? তার সাথে সংসার করতে চাই? প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তরগুলো রইল ধোঁয়াশার চাদরে মোড়ানো। আন্টি, বাসায় যাই চলো। সময়টা যেন তবদায় কাটল। ছোঁয়ার ডাকে নড়েচড়ে উঠলাম। মলিন একটা হাসি ঠোঁটে নিয়ে বললাম, চলো। বলেই তাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিলাম। ছোট মিষ্টি মুখটা তখন অবাক হল। হঠাৎই ধমকে উঠে বলল আমাকে, কোলে নিলে কেন তুমি? আমি কি উঠতে চেয়েছি? আমি কখনো তার কর্ণকাণ্ডে ক্ষুব্ধ হতে পারিনি, এবারও হতে পারলাম না। বললাম মিষ্টি করে, কেন? মা কি মেয়েকে কোলে নিতে পারে না? তুমি আমার মা। তোমাকে তো আমার মায়ের মতো লাগে না। আমার মা অনেক দূরে, ওই মাটির নিচে শুয়ে আছে। হন্টন দশায় ছোট মেয়েটার কথা কর্ণকুহরে পৌঁছাতেই বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। ততক্ষণাৎ কিছু বলতে পারলাম না। আমারও যে মনে পড়ে গেল মায়ের কথা। তুমি কিন্তু চাইলে আমাকে মা বলতে পারো। ছোঁয়াকে পুনরায় স্বাভাবিক দশায় ফিরে আনতে একথা বলতেই সে জবাব দিল, ভেব দেখব। আমি তার এমন অপটু মুখের পাকা কথা শুনে হাসলাম খানিক। ভীষণ চালাক। কার মতো হয়েছে এই মেয়ে? ওর মায়ের মতো নাকি ওর বাবার মতো? ভাবতে ভাবতেই আরো কিছু গল্প হলো ছোঁয়ার সাথে। বাসায় আসার পুরোটা পথ জুড়ে সে হঠাৎই আমার সাথে বড় সহজ হয়ে গেল। কথায় কথায় বলে ফেলল, তোমাকে আমি আন্টি বলেই ডাকবো এখন। তুমি না এতটুকু ভালো তাই। আর যখন তুমি এতগুলো ভালো হবে তখন আমি তোমাকে মা ডাকব, বুঝলে? আমি মৃদু শব্দে না হেসে পারিনি। আন্টি কাল আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? বাবা না আমাকে বেশি কোথাও নিয়ে যায় না। বেলকনিতে বসে রাতের আধারের পানে তাকিয়েছিলাম। ছোঁয়া আমার কোলে বসা ছিল, তার হাতের মুঠোয় ফোন। শরণের ফোনের অপেক্ষায় সে। তার বাবা পৌঁছে তাকে নাকি ভিডিও কল করবে, অতঃপর সে ঘুমোবে। এর আগে একটুও না। কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে।
আমরা কিন্তু আইসক্রিম খাবো আন্টি। ঠিক আছে? প্রশ্নের জবাব দেওয়ার আগেই আচমকা ছোঁয়ার হাতে ফোন বেজে উঠল। আনন্দ যেন এ সময় আর ধরে না তার মনে। সে কোল থেকে নেমে নেলে ছুটে গেল ঘরের বাইরে। আমিও তার পিছু পিছু গেলাম। সে সোজা চলে এসেছে বাবার ঘরে। ততক্ষণে ফ্যান ধরা হয়েছে। তিনজনেই যখন মেতে উঠল কথার আসরে, তখন আমি দূর হতেই চলে এলাম। মানুষের জীবন কি বিচিত্রময়। চেয়েছিলাম শুধু একটা ভালোবাসার মানুষ, কিন্তু পেয়েছি ভালো রাখার মানুষ, যে আমাকে বলেছে টাকা দিয়ে জীবনের পথ খুঁজে দেবে, ভালো থাকার ব্যবস্থা করবে, কিন্তু আমাকে ভালোবাসবে না। বাবা জানো, ওই আন্টিটা না এইটুকু ভালো। আমাকে আজকে অনেক কিছু রান্না করে খাইয়েছে। ফিরে আসার পথে ছোঁয়ার কণ্ঠ কানে এলো। এরপর ভীষণ ইচ্ছে হলো ওপাশের মানুষটার মন্তব্য শোনার, কিন্তু তা আর স্বাদ হলেও সাধ্য হল না। রক্তিমা আকাশে সূর্য উকি দিল বলে, পাখির কণ্ঠ কানে ধরা দিল, কি যেন এক সুবাসের আনাগোনা বাতাসে। এমন একটা ক্ষেত্রেই ঘুম ছুটে গেল আমার। চোখ খুলে প্রথমেই দৃষ্টি ছুটে গেল জানালার দিকে। এক চিলতে মৃদু তেজের সূর্য রশ্মি উকি দিয়েছে আমার ঘরে। ধরফর করে উঠে বসতে চাইতে অনুভব করলাম আমি এক মূর্ছিত বাঁধনে আবদ্ধ। খুবই হালকা এক বাঁধন। কে আমাকে এমন দুর্বল বাঁধনে বাঁধল? এ প্রশ্নের উত্তর খুঁজতে পাশে দৃষ্টি দিতেই দেখি ছোঁয়া ঘুমের মাঝে আমাকে বেঁধে রেখেছে তার ছোট হাত দিয়ে। নিজের খামখেয়ালিপনায় একটু বিরক্ত হলাম আমি। কাল ঘরে এসে কখন ঘুমিয়ে গেছি কে জানে। ছোঁয়ার কথা খেয়ালেই ছিল না, কিন্তু এখন তো আমার উঠতে হবে। ফজরের নামাজটাও হঠাৎ কায়া হয়ে গেল। ভাবনার অন্তরালে ডুবে গিয়ে ছোঁয়ার হাত থেকে মুক্ত হলাম। এবারে যখনই না বিছানা থেকে নামতে যাব, ঠিক তখনই দরকল্পনা ভাবে শুনতে পেলাম কেউ ডাকছে, ছোঁয়া, ছোঁয়া, মা ঘুম থেকে উঠেছ? আম্মু? আমার চোখ চড়ক গাছ হল। ছোঁয়ার হাতের নিচে পড়ে থাকা ফোন হলো এই কণ্ঠের উৎস। তারা বাবা মেয়ে কি সারারাত ফোনের সংযোগ রেখেই ঘুমিয়েছে? এই ছোঁয়া, মা শুনছ? আবারও ডাক এলো। ছোঁয়া ঘুমের সাথে বেশ করে সন্ধি করেছে। আমার এবার অজান্তে অদ্ভুত এক ইচ্ছে হল। বেমানান এক কাণ্ড ঘটাতে মন চাইল। নিরন্তর বাধাহীন ছুটে চলা মন চাইল। ইস, আমার যদি এমন মিষ্টি একটা সংসার থাকত। কত মিষ্টি না তারা। বাবা তার মেয়েকে এতটা ভালোবাসে। ছোঁয়া নিশ্চয়ই বায়না করেছিল অডিও ফোন কলে থাকতে। সে থেকেই স্মরণ ফোনের সংযোগ গোটা রাত নির্বচ্ছিন্ন রেখেছে। সে কি ঘুমিয়েছিল? ভাবনা নিয়েই বিছানার ফোন উঠিয়ে কানের পাশে ধরে বললাম, ছোঁয়া ঘুমোচ্ছে। আমি একটু পর ওকে ডেকে তুলে নাস্তা করিয়ে দেব। আপনি চিন্তা করবেন না। বাড়ির কাজকর্ম আজ সানন্দে করে গেলাম। হিত কোঠার মাঝে কোথাও নব সুরের উৎপত্তি হয়েছিল। মন বলে গেল, খেয়া, এই মিষ্টি সংসারটা তোর। এই মিষ্টি মেয়েটা তোর। এ ঘরের বড্ড ভালো বাবাটাও তোর। এইসব তোর। সে থেকেই মহা ব্যস্ততা নিয়ে কাজ করে গেলেও রাশি রাশি আনন্দ মন হতে বিচ্যুত হয়নি ক্ষণিকের জন্য। ছোঁয়ার জন্য আজ পিঠাপুলিও বানাতে বসেছিলাম। পাটিসাপটা পিঠার পর বাবাকে বলে দারোজান চাচাকে বাজারে পাঠিয়ে নারিকেল এনেছিলাম। বাচ্চারা নারিকেল পিঠা ভীষণ পছন্দ করে। ছোঁয়া স্মরণের অনুপস্থিতিতে একদিনের মাথাতেই মিশে গেল আমার সাথে। মা মেয়ে মিলে অনেক হাসি তামাশায় কিচেনে যুদ্ধ করেছি। ছোঁয়া বড্ড খুশি আজ। তবে সে আমার প্রথম দিকে কেন অমন বাজে আচরণ করেছিল? মনে এ প্রশ্ন উদয় হতেই অজানা থেকে উত্তর এলো, তার জীবন মাকে কখনো হয়তো এমন উন্মুক্ত করে হাসেনি মায়ের মতো কারো সাথে। কখনো কেউ হয়তো আদর করে কাছে ডাকেনি তাকে। আন্টি, আমাকে একটু সাজিয়ে দেবে? দুপুর গড়িয়ে বিকেলের সীমান্তে পদার্পণ দিনের। ছোঁয়াকে নিয়ে আমার ঘরে শুয়েছিলাম। এমন সময়ই তার কোমল কণ্ঠের উচ্ছল খেয়ালি সুর। আমারও মনে পড়ল আজ ঘুরতে যাওয়ার কথা ছিল। শোয়া থেকে উঠে ছোঁয়াকে বললাম, আজ আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল না? যাবে? হ্যাঁ, যাব। খুশিতে গদগদে হয়ে ছোঁয়া করতালি দিয়ে উঠল। তার সেকেন্ড তিনেক পরই হঠাৎ বলল, আন্টি, তুমি থাকো, আমি আসছি। বলেই সে ছুটে আমার ঘরের চৌকাঠ অতিক্রম করে যে কোথায় গেল তা আমার জানার বাইরে। আমি ফ্রেশ হতে এই ফাঁকে চলে গেলাম ওয়াশরুমে। মিনিট 5 পর যখন ওয়াশরুম হতে বেরোলাম, তখন দৃষ্টিতে ধরা দিল দুটো শাড়ি। আমি কায়দা করে যেন অবাকই হলাম। কাঁচা হলুদ রঙের শাড়ি, একটা ছোট আরেকটা বড় শাড়ি। এগুলো দিয়ে কি হবে?
আমাকে একটা পরিয়ে দেবে। আর আর যে একটা থাকবে ওটা তুমি পরবে। বাবা আমাকে এটা কিনে দিয়েছে। দেখো আন্টি, সুন্দর না? ভীষণ সুন্দর। দুটো শাড়ি একই রকম, শুধু আকারের তফাৎ মাত্র। আমি মলিন হয়ে গেলাম হঠাৎ এই শাড়িগুলো দেখে। মনে পড়ে গেল আমার অবস্থান। আমি কি এই শাড়িটা পরতে পারবো? বুকটা কেঁপে উঠল আমার। ছোঁয়ার মায়ের শাড়ি, আমার কি অধিকার আছে? ভাবনা নিয়ে একবার ছোঁয়ার মুখপানে দৃষ্টি রাখতেই হঠাৎ গলে যেন ঢলে পড়ল আমার মন। খুব সাহস সঞ্চয় করে নিয়ে একবার মনে মনে জপলাম, ছোঁয়ার মা, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনার জিনিসের ভাগ বসাতে চাই না। আপনি নেই তো কি হয়েছে? আপনার জিনিসগুলো আপনারই থাকবে। যদি শরণ কখনো আমাকে মেনে নিয়ে মন থেকে স্ত্রীর অধিকার দেয়, তবুও আমি আপনার জিনিসগুলোতে নজর দেব না। খুব যত্নে তুলে রাখব। কিন্তু আজ শুধু আমি ছোট মেয়েটার মন ভাঙতে চাই না। কুচি করে মা মেয়ে শাড়ি পরে বেরিয়ে পড়লাম। ছোঁয়ার সঙ্গে যেন আমিও এক বন্দিনী উন্মুক্ত হলাম আজ। বাবা গাড়ি নিতে বললেও আমি নাকচ করলাম। রিকশায় ঘুরব আমরা। যেমন ভাবনা তেমন কাজ। বাড়ির গেট থেকে রিকশা নিয়ে উঠে পড়লাম। রিকশা ছুট লাগালো অজানা গন্তব্যে। চালককে বলে দিলাম, আমাদের আজ মাগরিবের আগ পর্যন্ত শুধু রিকশায় নিয়ে ঘুরাবেন। মোট কথা চট্টগ্রাম শহর ঘুরে দেখান। রিকশা চালক আমার কথা মতো ঘুরতে লাগলেন। ছোঁয়া বড় খুশি হল। মনে হলো যেন এমন খুশি সে ইতিপূর্বে হয়নি। আমি তার খুশির মাত্রা আরও একটু টানতেই তাকে নিয়ে গেলাম তার নানির বাসাতে। পৃথিবীর সমস্ত খুশি যেন এবার ছোঁয়ার ছোট মনে জেঁকে বসল। ছোঁয়ার নানা নানি আমাকে বেশ সমীহ করল। এক ফাঁকে ছোঁয়ার নানি জিজ্ঞেস করে বসলেন, শরণ কি তোমাকে মেনে নিয়েছে? আমি এমন প্রশ্নে বেশ অপ্রস্তুত হলাম। কোনো জবাব গুছিয়ে নিয়ে এসে ব্যক্ত করতে পারলাম না। আমার দশা বুঝি উনি পর্যবেক্ষণ করে অবগত হলেন আমার কাল পরিস্থিতি সম্পর্কে। অথই আমাদের খুব আদরের মেয়ে ছিল বুঝলে। তোমার মতো এত সুন্দর ছিল না, ও শ্যামলা ছিল। আমার আদরের মেয়েটা দুবার আমাকে ফাঁকি দিল। একবার শরণের সাথে পালিয়ে গেল, আবার শরণের থেকে আমাদের থেকে একেবারে পালিয়ে গেল। বলতে গিয়ে তিনি হুহু করে কেঁদে উঠলেন। আমি বেজায় অস্বস্তিতে পড়ে গেলাম। তুমি অনেক সুন্দর, শরণ তোমাকে এক সময় না এক সময় মেনে নেবেই। পুরুষ মানুষ বউ ভুলে যায় তাড়াতাড়ি। মা, তোমার কাছে একটা অনুরোধ, তুমি আমার নাতনিকে মায়ের মতো আদর দিও। ওকে ফেলে দিও না। আর যদি পরে ফেলেই দেওয়ার ইচ্ছে থাকে তাহলে এখন ওকে আদর দিও না। এহেন কথা নিমিত্তে আমি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম সম্মুখের মা বয়সী মানুষটার দিকে। ও বাড়ি হতে বেরোনোর সময় দিবালগ্ন ইতি হয়ে এলো দশা। মৃদু মন্দ বাতাস মন খারাপের সুর শুনিয়ে দিয়ে বিদায় হচ্ছে। আকাশটা আজ হঠাৎই মেঘলা। এ যে বসন্তের বিকেল তা বললে এই মুহূর্তে কেউ বিশ্বাস করতে নারাজ হবে। আমি ছোঁয়া নিশ্চুপে হাঁটছিলাম। আমার মনে বহু প্রশ্ন, বহু কৌতুক। অথই দেখতে কেমন ছিল? সে কিভাবেই বা চলে গেল সবাইকে ছেড়ে? তার কবরটা কোথায়? এসব বাঁধন হারা ভাবনা ভাবতেই হঠাৎ ঈষৎ চমকে উঠলাম। এক দু ফোঁটা করে যেন আকাশ বিদীর্ণ হয়ে বৃষ্টি পড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টি। সত্যিই আরম্ভ হল ঘন ঘন ফোঁটার গুড়ি গুড়ি বৃষ্টি। আমি ছোঁয়াকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে রিকশা ধরলাম একটা। এ মুহূর্তে ভীষণ মিষ্টি এক দৃশ্য সৃষ্টি হল আমাদের মা মেয়ের। ছোঁয়া ছোট হাত দিয়ে তার আঁচল টেনে তার আর আমার মাথা ঢাকার বৃথা এক চেষ্টা চালিয়ে গেল। বাসায় পৌঁছালাম আধ ভেজা হয়ে। শাড়ি ভিজে একাকার, খোপা খুলে বেহাল দশা। শুধু একরকমের ছোঁয়াকে বৃষ্টির ফোঁটা হতে আগলে রাখার চেষ্টা করেছিলাম, তবুও ভিজে গেছে। মেইন ডোরে গিয়ে কলিং বাজিয়ে ছোঁয়াকে কোল থেকে নামিয়ে দিলাম। ইতিমধ্যেই দরজা খেলার শব্দে কানে এলো। মুখ তুলে দরজার দিকে দৃষ্টি দিতেই অন্তর আত্মা আমার লাফিয়ে উঠল। দরজার ওপাশে কে? ঘরের আলোর ছিটে ফোটায় শরণকে স্পষ্ট দেখা যাচ্ছে, শরণ দাঁড়িয়ে। আমি অবাক, বিস্ময়ে, ভয় সব হাতের মুঠোয় নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। ছোঁয়া বাবা বলে আনন্দের স্বরে চিৎকার দিয়েই লাফিয়ে পড়ল শরণের উপর। শরণ কোলে তুলে নিল মেয়েকে। ছোঁয়া শুরু করে দিল তার ধারাবাহিক বুলি। আমি আলগোছে ওদের অন্তরালে শুকনো এক ঢোক গিললাম।
শরণের চোখের দৃষ্টি বলে দিচ্ছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় প্রবাদ আজ প্রমাণিত হবে আমার উপরে। তবে আমি শঙ্কিত। আজ তো তার আসার কথা ছিল না। আরো 2 দিন বাকি। এই মানুষটা কি মেয়েকে আমার কাছে রেখে কুল পায়নি কানাডায়? ছুটে এসেছে আজই। তাও আবার আমি যখন অথৈয়ের শাড়ি পরে শতান দাঁড়িয়ে আছি তার সামনে। শাড়িটা কেন নিয়েছেন? কোনো অধিকারে? মিনিট 3 পরই দাঁতে দাঁত চেপে ঝরে পড়া রাগ নিয়ে উপস্থিত হল শরণ আমার সামনে। আমি ড্রয়িং রুম অতিক্রম করার পর্যায়ে তখন বুকের মাঝে ভয় বাসা বাঁধল। কি হবে